কখনো ভেবেছো শিয়ালদা থেকে গঙ্গাসাগর কিভাবে খুব কম টাকাতেই যাওয়া যেতে পারে? তো আজকে আমি সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে সময় প্রায় 4:08। আর এখন আমি যাচ্ছি গঙ্গাসাগর। তো আজকের ব্লগটা কোনো স্টাডি ব্লগ নয়, আজকে তোমাদেরকে দেখাবো যে খুব কম টাকায় কিভাবে গঙ্গাসাগর পৌঁছানো যায়। তো গঙ্গাসাগর আমি একা যাচ্ছি না, যাচ্ছে সঙ্গে আমার মা বাবা। তো 3টে টিকিট কেটে নিয়েছিলাম, 25 টাকা করে পার হেড পড়েছে। আমি যেহেতু উঠেছিলাম বাঘাযতীন স্টেশন থেকে, তাই 25 টাকা নিয়েছে। তোমরা যদি শিয়ালদা থেকে যাও তাহলেও 25 টাকাই ভাড়া কাকদ্বীপ। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস দিই, পারলে ভোরের দিকে ট্রেন ধরবে, তাহলে গঙ্গাসাগর খুব ভালো সময়ের মধ্যে পৌঁছে যাবে। আমরা ধরেছিলাম ভোর 4টের যে প্রথম লোকালটা আছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, সেটা বাঘাযতীনে একটু লেট করার কারণে 4:25 বা 24-এ পৌঁছেছিল। এই ট্রেন লক্ষ্মীকান্তপুরে গিয়ে প্রায় 15 মিনিট মতো হল্ট দেয়। লক্ষ্মীকান্তপুর প্রায় 5:45-টায় পৌঁছেছিল, তারপর 15 মিনিট হল্ট দিয়ে আবার ছেড়ে দেয় এই ট্রেন নামখানার উদ্দেশ্যে। আমি গেছিলাম প্রায় 10 দিন আগে, ভিডিওটা রেডি করতে একটু টাইম লেগে গেল, তাই একটু লেটে পোস্ট করছি। তো বন্ধুরা, এটাই আমার ফার্স্ট লং ব্লগ। আমি এর আগে কখনো লং ব্লগ বানাইনি, ইভেন ট্রাভেল ব্লগ তো একদমই না। তো জানি না কেমন কি হচ্ছে, তো প্লিজ কমেন্টে জানিও যে কেমন কি হয়েছে বা ইমপ্রুভ করার থাকলে কিছু। তো আমাদের এই ট্রেন 6:05-এ লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে প্রায় 6:40-এ পৌঁছায় কাকদ্বীপে। কাকদ্বীপ নেমে স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটো থাকে, সেই টোটোগুলোকে বলতে হবে যে 8 নং ভেসেল ঘাট যাব, তারা 20 টাকার মাধ্যমে সেখানে আমাদের পৌঁছে দেবে। যারা কখনো গঙ্গাসাগর যায়নি, আমি বলবো অবশ্যই একবার গঙ্গাসাগর যাও, কেন কি ওই দিকের ওয়েদার প্লাস যে একটা অন্য রকমের স্নিগ্ধতা আছে, রাস্তাঘাট এত পরিষ্কার, তো যানজটহীন, মানে খুবই ভালো একটা পরিবেশ। আর তার সাথেই ছিল সকালের একটা অন্য রকমের স্নিগ্ধতা। তো বন্ধুরা, কলকাতা থেকে এত দূর অবধি আমার মোট খরচ পড়েছে 45 টাকা। আর স্টেশন থেকে ভেসেল ঘাট অবধি টোটোতে টাইম লাগে প্রায় 15 মিনিট মতো। টোটো থেকে নেমে তোমাকে কেটে নিতে হবে ভেসেলের টিকিট, যেটা পড়ে মাত্র 9 টাকা। তোমাদের অনেকের মনে হতে পারে আমি এই গেট আপে কেন এসেছি, মানে এই পিডাব্লিউর ব্যাগ বা নর্মাল গেট আপ। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, হঠাৎই প্ল্যান হয়, তাই সেরকমভাবে রেডিও হতে পারিনি। যা ছিল তাই নিয়ে ব্যাস বেরিয়ে গেছিলাম। টিকিট কেটে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঘাটে ভেসেল আসার জন্য। ভেসেল আসার পরে গেটটা খুলে দেওয়া হয়, আর এইভাবে সবাই যায় এবং ভেসেলে চাপে। যেহেতু আমাদের বীরভূমের দিকে এই জিনিসগুলো নেই একদমই, তো আমার কাছে এই এক্সপিরিয়েন্সগুলো একদমই নতুন। প্রায় 7:45 আমাদের ভেসেল ছাড়লো 8 নাম্বার ঘাট দিয়ে। আর এই হচ্ছে ভেসেলের ক্রাউড। প্রথম দিকে ভেবে একটু অবাকই লাগছিল যে গঙ্গাসাগরের মানুষদের একমাত্র ট্রান্সপোর্ট হচ্ছে জলপথ, তাছাড়া তারা অন্য কোনো পথ দিয়ে আসতে পারবে না এইদিকে। হয়তো তাদের এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু তাও কষ্ট তো বটেই। ভেসেলে উঠে একটা আলাদা রকমেরই ভিউ দেখা যাচ্ছিল ভেসেল থেকে। যেহেতু সকালে উঠেছিলাম, সূর্য পুরো জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। এদিকের মানুষের বেশিরভাগটাই জীবিকা নির্বাহ করে এই গঙ্গা নদীর থেকেই। ভেসেলে করে কিছু দূর যেতেই দেখি মাঝ জলে হঠাৎ এই বড় বড় ইলেকট্রিক পোলগুলো। এগুলো প্রায় অনেকগুলোই আছে, মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে গঙ্গাসাগরের কানেক্টর ইলেকট্রিসিটির, যেগুলি পুরোপুরিভাবে জলের মাঝেই দাঁড়িয়ে আছে। ভিউটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু ভয়ঙ্কর। কিছু দূর যেতে যেতেই দেখতে পাই এক ঝাঁক পাখির দল, যেগুলোকে খাবার দেয় মেনলি এই ভেসেলের মানুষরাই যারা যাতায়াত করে। আমার মনে হয় হয়তো তাদেরও জীবিকা নির্বাহ হয় এগুলোর থেকেই। তবে এই পাখিগুলোর কি নাম তা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে বলো। আর ওখানে মানা হয় যে এই পাখিগুলোকে খাবার দিলে নাকি মানুষের যে পাপ থাকে সেই পাপ অনেকটাই কমে যায়, তাই প্রায় প্রত্যেকেই ওদেরকে খাবার দেয়। আর এসব দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পরে 8:40-45-এর দিকে আমরা পৌঁছে যাই গঙ্গাসাগর ঘাটের দিকে। তবে এখানেই শেষ নয়, এখান থেকে আবার অটো বা বাসে করে যেতে হবে অ্যাকচুয়াল গঙ্গার পাড়ে, অর্থাৎ বে অফ বেঙ্গল। আর আমি যেহেতু আগে কখনো এভাবে ব্লগ বানাইনি পাবলিকালি, তাই একটু লজ্জাও লাগছিল আর একটু ভয়ও লাগছিল। তাই ওখানে ভয়েস ওভার দিতে না পারায় আমি পরে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাই। আর ভেসেল ঘাট থেকে বেরিয়ে এরকম সারি সারি অনেক গাড়ি থাকে, যেগুলো ভাড়া নেয় 40 টাকা করে পার হেড, তোমায় শেয়ার করে যেতে হবে। তোমরা চাইলে বাসেও যেতে পারো, বাসে গেলে ভাড়া কিছুটা কম লাগে। তবে আমরা গেছিলাম মেনলি গাড়িতেই। গাড়িতে আমাদের টাইম লেগেছিল প্রায় 40 মিনিট মতো। আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 10টার দিকে। গাড়ি থেকে নেমে আর 5 মিনিট হাঁটতে হয় সমুদ্রের তীরে যেতে গেলে। তো ফাইনালি আমার কলকাতা থেকে গঙ্গাসাগর আসতে সময় লাগলো প্রায়
5 ঘন্টা মতো, আর মোট খরচ হয়েছে 94 টাকা মতো। আর তোমরা যদি কেউ ওখানে গিয়ে এক রাত থাকতে চাও তারও ব্যবস্থা আছে। তার জন্য তোমায় যেতে হবে ভারত সেবাশ্রমে, যেখানে রুম শুরু হয় মাত্র 299 টাকা থেকে। তবে হ্যাঁ, অবশ্যই যাবে যখন ভিড় থাকবে না সেই সময়ে, তা নয়তো ওখানে রুম আগে থেকেই বুকড হয়ে যায়। আর এটাতে অনলাইনে বুক করার কোনো অপশন থাকে না, তাই তোমাকে ওখানে গিয়েই বুক করতে হবে। আর ওখানে হাঁটার পথে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে বলো মা, কি বলতে চাও, তোমার কোনো বক্তব্য? তো মা ওই জন্য হাসছিল। তোমাদের সাথেও যদি কোনো বয়স্ক মানুষ না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে হেঁটে হেঁটে যাওয়ার, কেন কি এখানের মন্দিরগুলো ওই 700 মিটার 800 মিটার। তবে এটার জন্য টোটোতে অনেক টাকা চার্জ নেয়, তোমরা যদি পারো তো হেঁটে দেখতে পারো। ওই যে সামনে গঙ্গাসাগরের ঘাট, আর ঘাটে ঢোকার প্রথমে তোমরা এই ছোট ছোট দোকানগুলো দেখতে পাবে, যেখানে শাক টাক পাওয়া যায়, চাইলে কিনতে পারো। অনেকে মা গঙ্গাকে দেওয়ার জন্য কিনে থাকে। তো আমি পৌঁছে যাই ফাইনালি 10টার দিকে মা গঙ্গার কাছে। ওখানে গিয়ে আমার একটা জিনিস খুব বাজে লাগলো এবং খুব খারাপও লাগলো, সেটা হচ্ছে ওখানে এত সুন্দর পরিবেশ থাকার সত্ত্বেও যারা পর্যটক যায় তারা প্রত্যেকজন এসে ওখানে নোংরা করে চলে আসে। জায়গাগুলো এত সুন্দর, আপনারা যান ঠিকই, কিন্তু ওইভাবে নোংরা করবেন না। যেহেতু সকাল থেকেই উপোস ছিলাম, তাই গিয়ে প্রথমে খেয়েছিলাম একটা ডাবের জল, যেটা বেশ ভালোই ছিল। প্রথমে স্নান করতে গেছিলো আমার মা আর বাবা, স্নান করে এসে বাবারা দিয়েছিল পুজো, আর এখানে ঠাকুরমশাই খুব ভালোভাবেই পুজো করিয়ে দিয়েছেন। তো তারপর ফাইনালি আমিও যাই স্নান করতে, কিছুক্ষণ স্নান করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাই কপিল মুনির আশ্রমে, যেটা পায়ে হেঁটে প্রায় 7 থেকে 8 মিনিট মতো লেগেছিল। কিন্তু এটাই টোটোতে অনেক টাকা ভাড়া বলেছিল, তাই টোটো করিনি, আমরা হেঁটেই গেছিলাম। তোমরাও চাইলে হেঁটে যেতে পারো, খুবই কাছে এবং টোটো করার একদমই প্রয়োজন পড়ে না। তো আমরা চলে যাই কপিল মুনির আশ্রমে, সেখানে পুজো দিয়ে দর্শন করে চলে আসি। আর বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। আর তোমাদের গঙ্গাসাগরের বিষয়ে আরও কিছু জানার